তমা বেগম হীরকে তার পা থেকে উঠিয়ে বুকে জড়িয়ে নিলেন। হীরের আকুতি মিনতি তার মন গলিয়ে দিয়েছে। তমা বেগমের হীরকে এভাবে জড়িয়ে ধরে কান্না করাতে বাড়িতে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। হীরের মাথায় হাত বুলিয়ে দিয়ে তমা বেগম বলতে শুরু করলেন, আমাকে ক্ষমা করে দে হীর। আমি টাকার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। অহংকার আমাকে আঁকড়ে ধরেছিল, তাই তো নিজের ছেলের খুশি দেখতে পাইনি। নিজের অহংকারকে প্রাধান্য দিতে গিয়ে এতগুলো জীবন নষ্ট করতে যাচ্ছিলাম আমি। তোকে আমার তুর্যর অযোগ্য ভেবেছিলাম, কিন্তু একবারও দেখতে চাইনি যে তুই হলো তুর্যর খুশি। তোদের আলাদা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। কখনো বুঝতে চেষ্টা করিনি তুর্য শুধু তোর সাথেই সুখে থাকবে। আজ তোরা একা বিয়ে করে আলাদা সংসার করতে পারতি, আমি চাইলেও কিছু করতে পারতাম না, কিন্তু তোরা আমার খুশি চেয়েছিস। আজকে আমি সত্যি ভীষণ খুশি। আমার পূর্বকর্মের জন্য আমাকে ক্ষমা করে দে মা। এসব কি বলছো চাচি? তুমি আমার বড়, তুমি কেন ক্ষমা চাইবে আমার কাছে? আমার উচিত তোমাদের কাছে ক্ষমা চাওয়া। এভাবে পালিয়ে গিয়ে তোমাদের সম্মান হানি করেছি। পালিয়ে যাওয়ার জন্য আমরাই তোদের বাধ্য করেছি। যা হবার হয়ে গেছে। চাইলেও হারিয়ে যাওয়া 7টি বছর ফিরে আনতে পারবো না, কিন্তু এখন তো সব ঠিক করতেই পারি। আমি তোকে আমার তুর্যর বউ বানাতে চাই। এজন্য আগে হাফসার কাছে ক্ষমা চাইতে হবে। অনেক অন্যায় করেছি হাফসার সাথে। বড় বোন হয়ে এত অপমান করেছি। আমারই ভুলের জন্য আজ এইভাবে হিয়ার বিয়ে হলো। হাফসা, তুই আমাকে ক্ষমা করে দে। অহংকারে আমি সম্পর্ক ভুলে গিয়েছিলাম। এসব কি বলছো বড় ভাবি? তুমি আমার সাথে যা করেছো তার জন্য আমিও দায়ী ছিলাম। কখনো তোমাকে সত্যিটা বোঝানোর চেষ্টা করিনি। এখন সবকিছু ভুলে নতুনভাবে সব শুরু করি আমরা। আমার তুর্যর জন্য তোর হীরকে চাই। শুধু যে চাই তাই নয়, তুই মানা করতে পারবি না। কালকেই তুর্য আর হীরের ঘরোয়াভাবে বিয়ে হবে। আমজাদ সাহেব ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন স্ত্রীর দিকে। কেন যেন তমা বেগমের এত ভালো হওয়া তার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। ওভাবে কি দেখছো তুর্যর আব্বু? তুমি এত ভালো কিভাবে হলে? তোমাকে তো আমি... আচ্ছা আচ্ছা, রাগ হও কেন? বিয়ে হবে এটা তো ভালো কথা। এমনিতেও কালকে হিয়া আর তাপসি আসবে। ঘরোয়াভাবে তুর্য আর হীরের বিয়েটা হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাসার সবাই এখন যথেষ্ট খুশি। এত বছরের মনোমালিন্যের অবসান হয়েছে। তমা আর হাফসা সেই আগের মতো একে অপরের সাথে হাসি ঠাট্টায় মেতে উঠেছেন। তুর্য আর হীর এক পাশে দাঁড়িয়ে সবাইকে দেখছে। এত বছর পর আবার সবাইকে এভাবে দেখে তুর্যর চোখ ভরে এসেছে। সবার অগোচরে তুর্য হীরকে হাত ধরে টেনে ছাদে নিয়ে চলে এলো। হীর, তোকে কিভাবে ধন্যবাদ দেব বলতো? ধন্যবাদ কেন? আমার জীবনে আসার জন্য, আমাকে পরিপূর্ণ করার জন্য। তাহলে তো আমার আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত। আপনি তো আমাকে নিজের জীবনে এনেছেন। আপনি আমাকে আপনার ভালোবাসায় বেঁধেছেন। না হলে আমার মতো তুচ্ছ একজন আপনাকে পাওয়ার মতো সৌভাগ্য রাখে না। এসব কেন বলিস? তুই তুচ্ছ না, তুই আমার কলিজা। জানিস, যেদিন প্রথম তুই আমার কাছে এসে বলেছিলি পুতুল খেলায় আমি তোর জামাই হব, সেদিন খুব হেসেছিলাম আমি। তোর মাথায় একটা চাটি দিয়ে তোকে বিদায় করেছিলাম, কিন্তু একটু পরেই তুই এসে রাগী মুখ করে বলেছিলি, তুর্য ভাইয়া তুমি বড় হয়ে আমার জামাই হওয়া দেখে নিও। দেখ, এত বছর পর তোর কথাই সত্য হলো। ভাইয়া? এই বেয়াদব মেয়ে, স্বামী কি কেউ ভাইয়া বলে? এই ভাইয়াটা যেন আর না শুনি তোর মুখ থেকে। ইস, সব কত! আমি এগুলো বলতে পারবো না। আমি তুর্য বলেই ডাকবো। আচ্ছা বাবা, তোর যা খুশি তাই বলেই ডাকিস। জানেন, আজকে মনে হয়েছিল হয়তো আপনাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি। আজকে যদি বিয়েটা হতো, সত্যি বলছি, কালকে সকালে সবাই আমার লাশ খুঁজে পেত। হুস, একদিন উল্টাপাল্টা বলবি না। আমি জীবিত থাকলে তোর মুখ থেকে এসব কথা শুনতেও চাই না। পৃথিবী থেকে যদি যেতেও হয় আমি আগে যাব।
আপনি আমাকে ছেড়ে গেলে আমি মরে যাব, এসব কথা আর বলবেন না। হীর দু চোখে পানি নিয়ে তুর্যর বুকে মাথা রাখল। তুর্য হীরের কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল হীরকে। পরদিন সকালে ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস থাকায় খুব ভোরেই হিয়ার ঘুম ভাঙল। অপর পাশে কিশোর ঘুমিয়ে আছে খাটের কোণ ঘেঁষে। বোঝা যাচ্ছে যাতে হিয়ার সাথে টাচ না লাগে এজন্যই এভাবে শুয়েছে। একটা মলিন হাসি দিয়ে উঠে পড়ল হিয়া। কিশোর খুব বেশি ফর্সা নয়, উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং, কিন্তু চেহারায় ভীষণ মায়া। যখন থেকে হিয়া ভালোবাসা জিনিসটা বুঝতে শিখেছে তখন থেকেই কিশোরের এই মায়া জড়ানো মুখটা তাকে টানত। কত রাত যে সে কিশোরকে নিয়ে স্বপ্নজাল বুনতে গিয়ে ঘুম হারাম করেছে হিসাব নেই। এত কাঙ্ক্ষিত মানুষটাকে শেষ পর্যন্ত পেল ঠিকই, কিন্তু পরিস্থিতি তার অনুকূলে নেই। তবে এসবের জন্য সে কিশোরকে দোষ দেবে না, এসবটাই তার ভাগ্যে ছিল। ভাগ্যে না থাকলে কেন কিশোর তার অনুভূতি বুঝতে পারল না? কেন তার এই ছোট বোনকে কিশোরের মনে ধরল? ভাগ্যের পরিহাস তাকে মেনে নিতেই হবে। সে জানেও না কিশোর তাকে কখনো স্ত্রীর অধিকার দেবে কিনা, তবুও সে তার কাঙ্ক্ষিত মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করবে। পৃথিবীর সবচেয়ে মধুর অনুভূতির নাম হলো অপেক্ষা। সেটা সে অবশ্যই করবে, প্রয়োজন হলে সারা জীবন। সকাল থেকেই হীর আর তুর্যর বাসায় ব্যস্ততার বন্যা বয়ে চলেছে। একদিনে এত আয়োজন করতে হিমশিম খেয়ে যাচ্ছে দুই পরিবার। যেহেতু বিয়েটা বাড়ির, তাই কাজ ভাগাভাগি করেই চলছে। নীলি মিলি সকাল থেকে হীরকে একটার পর একটা ফেস প্যাক আর হেয়ার প্যাক দিয়েই যাচ্ছে। বেচারি হীর মুখে বেসন আর চন্দের প্যাক দিয়ে বসে আছে। সকাল থেকে না খেয়ে আছে, কিন্তু কেউ ওকে নড়তেও দিচ্ছে না। নিলয় আর তুর্য শপিং করছে হীর আর তুর্যর জন্য। তুর্য অনেক ঘুরে হীরের জন্য একটা লাল বেনারসি আর গয়না কিনল। এদিকে রুহান আর তুর্যর ছোট চাচা তাপসি, রায়ান আর হিয়া কিশোরকে নিয়ে এসেছেন। সবাই হীর আর তুর্যর বিয়েতে খুশি হলেও কিশোর নিজেকে খুশি করতে পারছে না। প্রচন্ড রাগ উঠছে তার হীর আর তুর্যর উপর। এমন নয় যে ওদের খারাপ চেয়েছে, কিন্তু কেন যেন ব্যাপারটা সে মেনে নিতে পারছে না। হীরকে সে ছোট থেকে দেখে আসছে, ভালোই লাগতো, কিন্তু বিয়ের কথাটা তার মাথায় এসেছিল তাফসির হলুদে হীরকে দেখে। সেদিন তার মন হীরের দিকে ঝুঁকে পড়েছিল, আর এটাই হয়তো তার সবচেয়ে বড় ভুল ছিল। খুব তাড়াতাড়ি হীরকে আপন করে পাওয়ার লোভে পড়ে এখন সে নিজে কষ্ট পাচ্ছে। হয়তো তার রাগের কারণ হীর আর তুর্যর ভালোবাসা না, তার রাগের আসল কারণ বিয়ের দিন এভাবে অপমান করা। কিশোর একা একা হিয়ার ঘরে বসে আছে দেখে হিয়া কিশোরকে ডাকার জন্য যায়। আপনি একা এখানে কি করছেন? আসুন না, বাইরে সবার সাথে কথা বলি। সন্ধ্যায় হীর আর তুর্য ভাই আর বিয়ে হবে। কিশোরের প্রচন্ড ইচ্ছা হচ্ছিল হিয়াকে কিছু কথা শুনিয়ে তার রাগটা কমানোর, কিন্তু বাবার বাড়িতে মেয়েকে অপমান করাটা তার কাছে নিকৃষ্ট কাজ মনে হলো। তাই কিছুক্ষণ চুপ থেকে সে বাইরে চলে গেল। হিয়া কিশোরের মনের অবস্থাটা বাইরে থেকে কিছুটা হলেও বুঝতে পারল। অবশ্য এখন হিয়ার চোখে কিশোরের সম্মান আরো বেড়ে গেল। এই মানুষটাকে ভালোবেসে কোনো ভুল করেনি সে। হীরকে শাড়ি আর গয়না দিয়ে গেছেন হাফসা বেগম। বাড়িতে দুইজন নতুন জামাই এসেছে, আবার বিয়ে, সব মিলিয়ে মহাব্যস্ততা। হীর একাই তৈরি হচ্ছে। এতক্ষণ নীলি মিলি সাথে ছিল, কিন্তু এখন ওরাও নেই। হীরের বেস্ট ফ্রেন্ডের কল এলে সে কথা বলতে শুরু করলো। তাদের কথার এক পর্যায়ে তুর্যকে কিছু একটা গিফট করার প্রসঙ্গ উঠে আসে। হীর কিছু একটা ভেবে কলটা কেটে দেয়। তুর্য আমাকে কত গিফট দিয়েছেন, আর আমি কি না তাকে কোনো গিফটই দেইনি। আজ তো আমার বাসর রাত, আজকে তো গিফট দিতেই হবে। এখন কি করি? আইডিয়া, নীলাকে সাথে নিয়ে কিছু কিনে আনি,
তুর্যর জন্য। ঘর থেকে বেরিয়ে পুরো বাড়িতে নিলয়কে খুঁজলাম, কিন্তু কোথাও নেই। পরে জানতে পারলাম রুহান ভাইয়ের সাথে কোথাও গেছে। নীলিমিলিও কিশোর ভাই আর রায়ন্দুল্লাহ ভাইয়ের খেদমত করতে ব্যস্ত। কিন্তু তুর্যর জন্য গিফট কেনাটা আমার খুব দরকার। আচ্ছা, সবাই তো ব্যস্ত, আমি না হয় একাই যাই, কিনে নিয়ে আসি। কেউ টেরও পাবে না যে আমি গিয়েছিলাম, জলদি ফিরে আসবো। যেই ভাবা সেই কাজ। মোবাইলটা নিয়ে একটা ওড়না মাথায় পেঁচিয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু বের হতে একটু বেশি দেরি হয়ে গেছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, বেশিক্ষণ দেরি করা যাবে না বাইরে। কাছেই কয়েকটা দোকান ছিল, সবগুলোতেই গেল হীর, কিন্তু তুর্যর জন্য পারফেক্ট কিছু পেল না। তাই আরেকটু দেখল। অনেক ঘুরে অবশেষে একটা ঘড়ি পছন্দ হলো হীরের। ঘড়িটা কিনে বিল পে করে ছুট লাগালো, কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে না আছে কোনো রিক্সা আর না কোনো গাড়ি। এদিকে সন্ধ্যার শেষে রাত নেমে এসেছে। ঘড়িতে 7:25। অনেক দেরি করে ফেলেছে হীর। আজ কপালে নির্ঘাত মার আছে। তুর্য যদি জানতে পারে হীর আজকের দিনও বেরিয়েছে আর এত দেরি করেছে, সত্যি কাঁচা চিবিয়ে খাবে। উপায়ন্তর না পেয়ে হীর বৃষ্টির মধ্যেই হাঁটা ধরে। ঝুম বৃষ্টি যাকে বলে। হীর পুরো ভিজে গেছে। আজকে তার জ্বর নিশ্চিত। বাসরাতে বউ জ্বরে পড়বে ভাবা যায়? বৃষ্টির কারণে রাস্তা ইতিমধ্যে জনমানব শূন্য হয়ে গেছে। অন্ধকার হয়ে আছে। হয়তো লোডশেডিং হয়েছে, আর নয়তো ল্যাম্পপোস্টের বাতিটা নষ্ট। হীর অন্ধকারেই যেটুকু পারছে হাঁটছে। হীর মোবাইলটাও বের করতে পারছে না, পানিতে ঘড়িটা ভিজে যাওয়ার ভয়ে। কিছু দূর যেতেই হীর থমকে গেল। কেন জানি মনে হচ্ছে কেউ হীরকে ফলো করছে, কিন্তু পিছন দিকে ফিরে কাউকে দেখতে পেল না। এবার হীরের ভয় করছে। একে তো বৃষ্টি, দ্বিতীয়ত সে একা এই শুনশান জায়গায়। হীরের তার হাঁটার গতি দ্রুত করল, কিন্তু এবার পিছনে কারো জোরে জোরে হাঁটার শব্দ পাচ্ছে সে। হীর আর কোনো কিছু না ভেবে দৌড়ানো শুরু করলো। বেশি না, আর 5 মিনিটের দূরত্বেই বাড়ি। কিন্তু হঠাৎ কেউ পিছন থেকে হীরকে টেনে ধরে মুখ চেপে ধরল। এদিকে বিয়ের জন্য কাজী সাহেব এসে পড়েছেন। তুর্যও বর সেজে তৈরি। এখন অপেক্ষা শুধু কোণে, মানে হীরের। হিয়া আর তফসি হীরকে আনতে তার ঘরে যায়। দরজায় নক করলে দরজা একাই খুলে যায়। সারা ঘর খুঁজেও যখন হীরকে পায় না, তখন হিয়া দৌড়ে গিয়ে তুর্যকে কথাটা বলে। হীর ঘরে নেই কথাটা শুনে মনে হচ্ছে তুর্যর মাথায় আকাশ ভেঙে পড়েছে। সে পাগলের মতো সারা বাড়ি খুঁজতে থাকে, ছাদে, বাসার নিচে, আশেপাশে সব জায়গায় খুঁজে খুঁজে পাগল প্রায়, কিন্তু হীরের কোনো খবর নেই। হিয়া হীরের মোবাইলে অনবরত ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু সংযোগ বিচ্ছিন্ন বলছে। তুর্য রুহানকে নিয়ে পুলিশ স্টেশনে চলে গেল মিসিং রিপোর্ট ফাইল করতে। এদিকে হাত পা বাঁধা অবস্থায় একটা অন্ধকার ঘরে চিৎকার করছে হীর। কিছুক্ষণ আগে বাড়ি ফেরার পথে 3 জন বখাটে হীরকে জোর করে তুলে নিয়ে আসে। 2 চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়ছে হীরের। সে হয়তো বুঝতে পারছে একটু পর তার সাথে কি হতে চলেছে। হাত দুটো বাঁধা থাকায় সে চেয়েও কিছু করতে পারছে না। পরনের সাদা চুড়িদারটা কাদায় অনেকটা মাখিয়ে গেছে। ধরে আনার সময় চিৎকার করায় বেশ কয়েকটা চড় থাপ্পড়ও খেতে হয়েছে তাকে গুন্ডাদের। ঠোঁটের কোনা ফেটে রক্ত চুইয়ে পড়ছে, তবুও সে আপ্রাণ চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর। আমাকে প্লিজ যেতে দিন ভাইয়ারা, আমি আপনাদের ছোট বোনের মতো, আমি কাউকে কিছু বলবো না আপনাদের কথা, প্লিজ আমাকে যেতে দিন। তোমাকে কিভাবে যেতে দেব সুন্দরী? তুমি তো আমাদের আজকের খাবার, আমাদের আজ রাতের রানী তুমি। প্লিজ আমাকে যেতে দিন, আমি আপনাদের পায়ে পড়ছি, আমার এত বড় সর্বনাশ করবেন না। একটু পরেই আমার বিয়ে। বিয়ের আগে বাসরটা সেরে নাও তাহলে। দেখেন, আমি তো আপনাদের ছোট বোনের মতো, আমার জায়গায় একটা বোন থাকলে কি এমনটা করতে পারতেন? ঠাস করে আরো একটা থাপ্পড় বসিয়ে দিল হীরের গালে 3 জনের মধ্যে একজন।
এবারের থাপ্পড়টায় হীরের মাথা ঘুরে উঠল। হীরের চুলের মুঠি শক্ত করে ধরে আরো একটা চর বসিয়ে দিল অন্য গালে। হীরের ফর্সা গাল দুটো রক্তিম হয়ে গেছে। হীরকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে হীরের শরীর থেকে ওড়নাটা টেনে নিয়ে হীরের মুখ বেঁধে দিল। এখন হীর আর চিৎকার করতে পারছে না। মোবাইলটা তুলে আনার সময় পড়ে গেছে, সাথে তুর্যর জন্য ভালোবাসায় মোড়ানো উপহারটাও। এদিকে 24 ঘন্টা পার না হওয়ায় মিসিং রিপোর্ট ফাইল করেনি পুলিশ। একরাশ রাগ আর কষ্ট নিয়ে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসার সময় তুর্যর ছোটবেলার বন্ধু সাদিকের সাথে তার দেখা হয়। সাদিককে সব খুলে বললে সাদিক হীরের ছবি রেখে দেয় আর তুর্যকে আশ্বস্ত করে যে সে সাহায্য করবে হীরকে খুঁজতে। পুলিশ স্টেশন থেকে বেরিয়েও শান্তি পায় না তুর্য। তার মন বারবার কু ডাকছে। কেন যেন মনে হচ্ছে হীর কোনো বিপদে পড়েছে আর হীর তাকে সাহায্যের জন্য ডাকছে। তুর্য আবারও বাইক নিয়ে ছুটতে শুরু করলো হীরকে খুঁজতে, কিন্তু দিশাহীন সে, জানে না হীর কোথায় আছে। রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে আছে হীর। শরীরে বিভিন্ন জায়গায় রক্ত লেগে আছে। টানা 3 ঘন্টা হীরের শরীরটাকে হায়নার মতো খুবলে খেয়ে চাহিদা পূর্ণের পর রাস্তার ধারে ফেলে চলে গেছে সেই অমানুষের দল। ব্যথায় অজ্ঞান হয়ে গেছে হীর। কোথায় আছে, কিভাবে আছে, বেঁচে আছে নাকি মারা গেছে কিছুই বুঝতে পারছে না। বৃষ্টি কিছুক্ষণ আগে থেমে গিয়েছিল, এখন আবার গুড়ি গুড়ি ফোঁটা পড়ছে। বৃষ্টি সব সময় হীরের পছন্দের ছিল, কিন্তু বৃষ্টির প্রতিটা ফোঁটা তার জীবনের অনাবিল প্রশান্তি এনে দিত। আজ সেই বৃষ্টি তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী রইল। গল্পের বইতে, খবরের কাগজে, বিভিন্ন মুভিতে সে ধর্ষণ সম্পর্কে জেনেছে, কিন্তু আজ এই ছোট একটা শব্দ তার জীবনের সবচেয়ে বড় সত্য হয়ে গেছে, তার জীবনের অন্যতম কালো অধ্যায়।